ডক্টর তুষার, আপনার কাছে জানতে চাই, আপনার কাছে প্রধান কারণ কি মনে হয়? মানে জুলাই ঐক্যে যে ফাটল তৈরি হয়েছে, প্রথম কথা আপনি এটা মনে করেন কিনা, যদি মনে করে থাকেন তার প্রধান কারণ কি? 2 মিনিট যদি বলেন, আমরা 2 মিনিট শুনবো আবার এতেশাম হকের কাছে, তারপরে ক্রস কনভারসেশনে চলে যাব। তুষার। জুলাইয়ের ঐক্যের প্রধান সূত্রটি ছিল স্বৈরাচারী শাসনের অবসান। এটি কোনো আদর্শিক ঐক্য ছিল না, এটি ছিল প্রকৃত অর্থে একটি উদ্দেশ্যর ঐক্য। সেই উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচারের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আকাঙ্ক্ষা। যখন শেখ হাসিনার পতন হয়েছে, তখন আদর্শিকভাবে এই জুলাই ঐক্যের যে পক্ষগুলি ছিল, তারা যার যার রাজনৈতিক বিশ্বাসে যার যার রাজনৈতিক দলে ফেরত গিয়েছে। এবং এই ফেরত যাওয়ার কারণে যেটি ঘটেছে সেটি হলো যে তারা পরবর্তীতে ঐক্য পরবর্তী যে ক্ষমতার লড়াই, সেই ক্ষমতার লড়াইয়ে লিপ্ত হয়েছে, যে কারণে জুলাই ঐক্যকে কাজে লাগিয়ে জামাতে ইসলাম এবং ছাত্র শিবির দাবি করেছে যে তারাই এই আন্দোলনের প্রধান শক্তি ছিল, তারাই আন্দোলনকে সংগঠিত করেছে। ছাত্র দল এবং বিএনপি বলেছে যে না, তারাও ছিল এবং তারা অনেক বছর ধরে সংগ্রামটি করেছে। এবং একই সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, যেটিকে প্রথম দিকে বলা হচ্ছিল ছাত্রদের দল, পরে বলা হয়েছে ছাত্র জনতার দল, এবং এনসিপি নামে একটি নতুন দল গঠিত হয়েছে। এর পাশাপাশি জুলাই ঐক্যে অন্যান্য যে দলগুলি ছিল, সেই দলগুলিও যার যার মতো করে এই জুলাই আন্দোলনের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের কিছু না কিছু অংশীদারিত্ব বা কিছু না কিছু ভূমিকার দাবি করেছে। এখন যদি আপনি বলেন যে সেই স্বৈরাচারী শাসন আবার ফেরত আসবে, আমার ধারণা সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে স্বৈরাচার ঠেকানোর জন্য। কিন্তু এই মুহূর্তে আদর্শিক ঐক্য তাদের মধ্যে থাকার কথাও ছিল না, এবং সেটা নাই। কেননা এক একটি দলের রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, রাজনীতির প্রক্রিয়া, রাজনীতির যে রাজনীতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে যোগাযোগের ভাষা, সবই আলাদা। ফলে আমি মনে করি না যে জুলাই ঐক্যে ভাঙন ধরেছে। আমি বরং মনে করি যে জুলাইয়ের যে প্রধান ঐক্য ছিল সেই জায়গাতে ঐক্য এখনো আছে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে আসবার পরে জুলাই ঐক্যের যারা অংশীদার ছিলেন, তাদের চরিত্র এবং তাদের রাজনীতির ভাষা, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, এগুলি যখন আমাদের সামনে প্রকাশিত হচ্ছে, তখন এইখানে মানুষ নানান সন্দেহের অবকাশ হয়েছে বলে মনে করছে। বিভিন্ন বিষয়ে তাদের আপত্তির জায়গা আছে বলে মনে হয়েছে, এবং এটাও স্বাভাবিক, কেননা রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে মানুষের অবস্থান অটোমেটিক্যালি চলে যাবে। এই কারণে যে রাজনৈতিক দল হিসেবে আপনি যখন আচরণ করবেন, সেই দলের প্রতিটি নেতা নেত্রীর আচরণকে দলকে বহন করতে হয়, এবং দলকে তখন এই আচরণের ব্যাখ্যা দিতে হয়, অথবা এই আচরণের যে ফলাফল সেটাকে মাথায় নিয়ে দলের জনপ্রিয়তা কমে অথবা বাড়ে। গত 1 বছরের যে প্রসেসটা আছে, এই প্রসেসেই কিন্তু দেখা যাবে যে কার স্বার্থ কি ছিল। সেখানে আমার যে কি হাইপোথিসিস বা কি যে আর্গুমেন্টটা, সেটা হচ্ছে যে আপনারা দেখবেন প্রায় 90% দল একটা স্ট্রাকচার্ড ওয়েতে, একটা শৃঙ্খলাবদ্ধ ওয়েতে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঐক্যমত্য কমিশন, সেখানে তাদের ধারণাগুলো তুলে ধরছে। সেখানে গিয়ে স্বার্থের দ্বন্দ্বগুলো কিন্তু ফুটে উঠছে, এবং আমরা ওই ল্যান্সে দেখলে আমরা দেখতে পাই একটা জিনিস, এখানে স্বার্থটা কি। আমরা দেখতে পাচ্ছি যে বিরাট একটা গোষ্ঠী, রাজনৈতিক দল যারা আছে, তারা এক পক্ষে, আর একটা বড় রাজনৈতিক দল, যে বড় রাজনৈতিক দলের কাছে পুরো বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল যে যে গতানুগতিক যে রিপ্রেজেন্টেটিভ পলিটিক্সে ওনারা বিরোধী দল আকারে ফ্যাসিবাদ যে গড়ে উঠেছিল, বা যে একনায়কতন্ত্র আমাদের উপর ঝেঁকে বসেছিল, সেটার তারা পতন ঘটাবেন, কিন্তু সেটা তারা করতে পারেননি। মূল যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা ওই কাঠামোটার পরিবর্তন আমরা চাই, তো ওই কাঠামোটার পরিবর্তন কিন্তু বড় একটা রাজনৈতিক শক্তি চাচ্ছেন না।